কিভাবে ম্যানেজ হবে কিভাবে ম্যানেজ হবে না, আজকে শু করে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, একেবারে টোটালি রিজার্ভ কমে যাচ্ছে। আর যে জায়গাতে আমরা আছি, আমি জানি না কতক্ষণ আসবে, আপনার হয়তো আধা মিনিটে নিব। আমরা কিন্তু শুধু বাংলাদেশ কনটেক্সটে দেখছি না, আমরা বাংলাদেশ কনটেক্সটে দেখছি না, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কনটেক্সটে আপনার জিনিসটা পুরোটা দেখতে হবে। and there is a struggle between two super power and to be super power. কাজে বাংলাদেশের আগামীতে কি হবে এটা আমারও তো মাথায় চিন্তা, কারণ আমি এই দেশের নাগরিক। আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি হিউমিলেটেড, আমি হিউমিলেটেড হতে চাই না একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে। কাজে আমার ওই চিন্তাটা ডেফিনেটলি আছে। রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর সাখাওয়াত, আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে ভাগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আমি আপনার লেখা থেকে পড়ছিলাম, আসলে আপনি তফসিলের পর আপনি বলেছিলেন যে সংবিধান মানে এই তফসিল ঘোষণার পর, আমি যদি একদম মুখস্থ না বলে একটু দেখেই বলি, এই তফসিল আপনার মতামত যে স্তম্ভটা, সেটা শিরোনাম অনেকটা এরকম যে এই তফসিল যেভাবে পরিস্থিতি আরো জটিল করে তুললো। আমি যে লাইনটার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই লাইনটা হচ্ছে যে আপনি লিখছেন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে যে অন্তর্নিহিত ক্ষমতা দেয়া আছে তারও প্রয়োগ করতে আমি দেখি নাই। আমি একটু জেনারেল সাখাওয়াত আপনার কাছ থেকে একটু জেনারেলি জানতে চাইবো যে এই ক্ষমতা, যেটাকে আপনি অন্তর্নিহিত ক্ষমতা বলছেন, যেটা তার হাতে আসে, সেটা প্রয়োগ করতে আপনি দেখেন নাই, আমরা কেউই দেখি নাই, এটা দেখি না কেন? আপনি যদি একটু কারণটা বলতেন যে এটা কারণটা কি আসলে, এটা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ খালিদ মহিউদ্দিন সাহেব, আপনাকে তো আমরা এখানে দেখতাম আগে, এখন তো আপনি বিদেশে থাকেন, কাজেই আপনার সাথে আমাদের খুব একটা এইভাবে যোগাযোগ হয় না। প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই টেলিভিশনে আলোচনার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আমি যেভাবে বলেছিলাম, বা আমার এই মুহূর্তে ঠিক আমার সামনে ওই লেখাটি নেই, যেহেতু অন্তর্নিহিত পাওয়ার বা যেই পাওয়ারটি আপনার কনস্টিটিউশনের মোতাবেক, যেটা ডক্টর সাখাওয়াত আপনার লেখা থেকে আমি একটু পড়ে শোনাবো, তাহলে আপনি হয়তো কনটেক্সট আপনার মনে পড়বে। আমি বলুন। আপনি লিখছেন, সাম্প্রতিককালে স্থানীয় সরকার নির্বাচন হোক, উপনির্বাচন হোক, কোন নির্বাচনই আমরা কাঙ্ক্ষিত মাত্রায় গ্রহণযোগ্য হতে দেখিনি, কিন্তু অনিয়ম কারচুপি বন্ধে নির্বাচন কমিশনের বলিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পাই। নির্বাচন কমিশন হয়তো যুক্তি দিতে পারে আইনের অপ্রতুলতার কারণে তারা পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে যে অন্তর্নিহিত ক্ষমতা দেওয়া আছে তারও প্রয়োগ করতে দেখিনি। এই জায়গাটা থেকে আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে এই অন্তর্নিহিত ক্ষমতাটা প্রয়োগ আমরা কেন দেখি না। জি ডক্টর সাখাওয়াত। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে, কারণ এত লেখালেখি আর এত কথা বলার মধ্যে সবগুলাই মিলে যাচ্ছে ন্যাচারালি। ব্যাপারটা হলো এরকম যে আমরা এই কিছুদিন আগে বেশ কিছু উপনির্বাচন এবং একটি উপনির্বাচন দেখেছিলাম গাইবান্ধায়, এবং তারপরে আরো কিছু উপনির্বাচন দেখেছি। এখন গাইবান্ধায় মোটামুটি ইলেকশন কমিশন একটা অ্যাকশন নেওয়ার পরে তাদের হাতে তখন এখনো ক্ষমতা রয়েছে, এই ক্ষমতায় তারা আরো অ্যাকশনে যেতে পারত, কিন্তু সেই অ্যাকশনে তারা যায়নি। আর মাঝে মধ্যে বলেছেন যে আমাদের হাতে এইরকম ক্ষমতা নেই, যেমন কিছু কিছু জায়গায় নতুন ভাবে কার্টেল করা হয়েছে। যেমন যে একটাতে ছিল, যেমন 91, আমার ঠিক মনে নেই, 91-এ, এখনকার 91-এ বোধহয় ছিল যে ইলেকশন কমিশন ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো কনস্টিটিউয়েন্সি আপনার স্থগিত করতে পারে, বন্ধ করতে পারে। এখন সেটা নেই, সেটা আছে কয়েকটি আপনার সেন্টার। তো সেন্টারে দিয়ে তো আপনি যেখানে পুরো ইলেকশনটা গন্ডগোল হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই জায়গাতে কারচুপি হচ্ছে, মারামারি হচ্ছে, সেই জায়গায় আপনি কিছু করতে পারছেন বলে ইলেকশন কমিশন বলছে আমাদের হাতে সেই আইনটি নেই। বাট আই শোড ইট। আপনি যদি লার্জার ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল 119, যেটা করসপন্ডিং টু ইন্ডিয়ান আর্টিকেল 340 অফ দ্য কনস্টিটিউশন, ওখানকার সুপ্রিম কোর্টে যে ব্যাখ্যাটি দিয়েছে, আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু ব্যাখ্যা দিয়েছিল, বাট সেটা অল্প। ওখানে ব্যাখ্যাটা হচ্ছে এই যে ইলেকশন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আন্ডার দি কনস্টিটিউশন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি টু হোল্ড আ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন।
অফকোর্স অ্যাকসেপ্টেবল এন্ড ক্রেডিবল ইলেকশন। ইলেকশন কমিশন হচ্ছে এইটা হলো তার নাম্বার 1 দায়িত্ব। তিনি যদি মনে করেন যে যেই অবস্থাতে এখন ইলেকশনটা চলছে, this will not be credible, this will not be fair, and this will not produce a result যেটাকে ফেয়ার বলা যায়, তাহলে ইলেকশন কমিশন যদি বলে আমার কাছে আইন নেই, আইন তাদের কাছে আছে, দ্যাট ইজ আন্ডার দি কনস্টিটিউশন, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বে বলা হয়েছে ইলেকশন কমিশন এই কাজটি করার জন্য যাহা প্রয়োজন যে কোনো স্টেপ নিতে পারে, আনলেস দ্যাট স্টেপ ইজ নট কন্ট্রাডিক্টরি টু এনি ল। তো সেই জায়গাতে আমি বলেছিলাম ইলেকশন কমিশনের কাছে যে ইনহেরেন্ট পাওয়ার আছে, দ্যাট পাওয়ার ইজ এনাফ টু বি ইউজড। এখন আপনি বলছেন কেন ইউজ হয়নি? ইউজ হয়নি, দেখেন আইন তো আছে দেশে, প্রচুর আইন আছে। আরপিও, আমাদের আরপিও যে সবিস্তারে বর্ণনা আছে, এটা কিন্তু আপনি যদি ইন্ডিয়ান আরপিএ দেন অথবা পাকিস্তানের আরপিএতে দেন, আপনি দেখবেন এত সবিস্তারে বর্ণনা ইলেকশন কমিশনের হাতে আইনের মধ্যে নেই। বাট ইট ইজ ফাংশনিং, দেয়ারফর আপনার কাছে আইন আছে, আপনি যদি সেটা প্রয়োগ না করেন তাহলে সেইটা তো আইনের দোষ নয়, আইনের অপ্রতুলতা নয়। অপ্রতুলতা হচ্ছে যে আপনি প্রয়োগ করতে পারছেন না, অথবা আপনার প্রয়োগ করার ইচ্ছা নেই, অথবা আপনার প্রয়োগ করার সাহস নেই। যেমন আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এখন যেইভাবে আপনার কোড অফ কন্ডাক্ট যেভাবে ব্রিচ হচ্ছে, এটা আপনি দেখছেন টেলিভিশনে, খবরের কাগজে আমরাও দেখছি। গান নিয়ে আপনার নমিনেশন পেপার সাবমিট করতে যাচ্ছে আপনার রিটার্নিং অফিসার অফিসে, which is absolutely prohibited. বাট ইলেকশন কমিশন যেটা এক্সপ্লেনেশন দিচ্ছে, এখন না, আমরা যখন আপনি উইথড্র হয়ে যাবে, যখন ক্যাম্পেইন শুরু হবে তখন নেব। এই এক্সকিউজ গুলো দেওয়ার মানেটা কি? তাহলে মানে হচ্ছে যে দে আর আইদার নট উইলিং টু ডু ইট or they are not, I would say, capable of doing it. এই কথাটা যদি আমি আবার একটু জানতে চাই যে ডক্টর হোসেন, আপনার কাছে কি এরকম মনে হয় যে বর্তমান ইলেকশন কমিশন এইদার এই সরকারের একজন তাবেদার, তল্পিবাহক, ইচ্ছা যেরকম হবে সেরকম করতে চায়, অথবা তাদের সেইটা করার শক্তিই নাই? মানে একটা আদর্শ নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন, যেই আসুক, যাকেই নিয়ে আসুক, তাদের নিয়ে এটা করার শক্তিই তাদের নাই, হয় তাবেদার নয় দুর্বল। আমি তাবেদার কিনা আমি বলবো না, ইটস আ ভেরি হার্শ ওয়ার্ড। আমি তাবেদারির কথা বলবো না, আমি বলবো দে আর ভেরি উইক। কেন আমি বলি, আমার অবজারভেশন এই ইলেকশন কমিশনের সাম্প্রতি, সেটা হচ্ছে there is lot of contradiction within themselves, যথেষ্ট কন্ট্রাডিকশন উইদিন দেমসেলফ। যে ইলেকশন কমিশনটা এখন আছে, যে 5 জন কমিশনার আছেন, তাদের মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন আছে। আপনি কথাবার্তায় দেখবেন যে কন্ট্রাডিকশন, কথাবার্তায় দেখবেন যে সেই কথাবার্তা অনেক সময় অনেক রকমের মিনিং হয়। ধরুন আমি একটি এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে চিফ ইলেকশন কমিশনার বলছেন যে আমার উপরে অনেক প্রেশার আছে, এবং প্রেশার আউটসাইড প্রেশারও আছে। তিনি অবশ্য কিছু শব্দ ব্যবহার করেছেন, আমি সেখানে নাই গেলাম, কিন্তু ঠিক তার পরে দি জেন্টলম্যান হু ইজ নট সাপোজ টু টক, সেটা হচ্ছে সেক্রেটারি বললেন না আমাদের উপরে কোনো প্রেশার নাই। হি ইজ এ সেক্রেটারি, উনি একজন আমলা। তবে চিফ ইলেকশন কমিশনার যখন একটা কথা বলে, তখন ওনার তো কথা বলার, তার উপরে কন্ট্রাডিক্ট করার কোনো আইনের মধ্যেই পড়ে না। কিন্তু ডক্টর হোসেন, আপনি নিশ্চয়ই এটা আরো ভালো জানবেন, মানে বাংলাদেশের ইলেকশন কমিশন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারই শুধু কমিশন, সেক্রেটারি তো আর কমিশন না। সেক্রেটারি একজন আমলা, তার সাচিবিক সাহায্য দেওয়ার জন্য তাকে এখানে রাখা হয়েছে। তার কথা তো আর মানে কমিশনের সাথে মানে এক হইতে হবে তেমন তো কোনো কথা নাই। নাইম ভাই একটু হাত তুলে আছেন, নাইম ভাই কি বলে নিবেন? আমরা একটু জি, হ্যাঁ, খুবই এটা ভুল তথ্য হচ্ছে। সচিব হচ্ছে নির্বাচন কমিশনের ডিক্লেয়ার্ড মুখপাত্র, অফিশিয়ালি ডিক্লেয়ার্ড বাই দি ইলেকশন কমিশন, তাদের মুখপাত্র হিসেবে। এখন এটা না জানলে আপনাকে মনে হবে এটা অনভিপ্রেত। আচ্ছা, আপনি মুখপাত্র বলছেন, কিন্তু আমি বলছি যে বাংলাদেশের নির্বাচন কমিশন কনস্টিটিউট হয় না, এটা ডিক্লেয়ার্ড। আচ্ছা, নির্বাচন কমিশন কনস্টিটিউট হয় প্রধান নির্বাচন কমিশন। আমি খালেদ, আমি একটু নাইম সাহেবকে বলছি, জি, মুখপাত্র ডাজ নট মিন, তিনি কিন্তু বলেননি কমিশন বলছে কোনো চাপ নেই, উনি নিজের থেকে বলেছেন। আমি আপনার সাথে ডিসএগ্রি করলাম। চিফ ইলেকশন কমিশনার যে কথাটি বলেছে, ভুল হোক বা শুদ্ধ হোক, সেটা
চিফ ইলেকশন কমিশনের স্টেটমেন্ট, সেটা যদি কেউ অন্য কেউ বলে থাকে তাহলে কমিশন সবার থেকে বলবে, কিন্তু উনি মুখপাত্র হিসাবে নিজের থেকে কোনো কিছু বলতে পারেন না। আমার ডক্টর সাখাওয়াত, আমি আপনার বক্তব্য থেকে আমি আমার প্রথম প্রশ্নের মধ্যে আবার একটু ফিরতে চাই আর কি। আপনি যেহেতু বলছেন যে হাতে অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং আপনি কিন্তু তাদেরকে সেই নির্বাচন কমিশনকে সেটা আপনি বললেন যে তাদেরকে আপনি তাবেদার বলতে চান না, কিন্তু হাতে ক্ষমতা থাকা সত্ত্বে যারা দুর্বল থাকে তাদেরকে আমরা তাবেদার ছাড়া আর কি বলবো? দেখুন, আমার পক্ষে একটা ইলেকশন কমিশনকে এইভাবে ক্যারেক্টারাইজ করা খুব ডিফিকাল্ট। খালেদ, আপনি জানেন আমি আই ওয়াজ পার্ট অফ ইট। ওকে, তার কথা থেকে আপনার লেখা থেকে এবারের প্রশ্নটা, আপনি একটি জায়গায় বলেছেন যে 60-70% ভোট হলেও সেই নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যাবে, কারণ কত শতাংশ ভোট পড়লো সেটি আসলে ব্যাপার না, সংখ্যাগরিষ্ঠ দল নিশ্চিন্তে মনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারলো কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন। আমরা খেয়াল করেছি যে এই প্রশ্ন বা এই কথা আরো অনেকেই বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, কিন্তু আপনি এইটা একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন যে ইভেন 60-70% মানুষও যদি মনে করে যে না বিএনপিকে দরকার নাই, আমরা ভোট দিয়ে আসলাম, ভোট দিতে পারলাম, নির্বাচন করলাম, তাও এটা আপনি গ্রহণযোগ্য হবে না, এটা একটু বলবেন কিনা, যে এইটার পার্সপেক্টিভ আপনি একটু বলবেন কিনা? প্রথমত হচ্ছে যে যদি আমি আপনার রেকর্ডগুলো দেখি যে 60-70% ভোট কখন হয়, যখন অল পার্টিস পার্টিসিপেট। কারণ 100% ভোট কোনো দেশে হয় না, যেখানে শুধু কম্পালসারি ভোট যদি হয় তাহলে 100% হয়। 100% ভোট কোথাও হয় না, ম্যাক্সিমাম 85% পর্যন্ত আপনার রেকর্ড আছে বাংলাদেশে। অ্যাভারেজ যেটা হয় সেটা হলো 75% ভোট। এবং নাইমুল ইসলাম খান নিজেই বললেন যে কত পার্সেন্ট ভোট বাইরে আছে। এখন একটা বড় দল, যেই দল একটা কম্পিটিটিভ দল এবং যেই দল 300 আসনে একটা কম্পিটিশন দিতে পারে, সেই রকম দল যারা ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় ছিল বা ক্ষমতায় বা একটা অপোজিশন, স্ট্রং অপোজিশন তৈরি করতে পারে, সেই রকম দল যদি পার্টিসিপেট না করে, বাংলাদেশে গিভ অ্যান্ড টেক প্লাস মাইনাস দুটো দলই আছে। সেই দুটো দল, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা, এবার ধরুন কালকে যদি আওয়ামী লীগ বলে যে আমি পার্টিসিপেট করব না, সেটা কখনোই পার্টিসিপেটরি ইলেকশন হবে না। এখন 70% যেটা আপনি বললেন খালেদ মহিউদ্দিন, কিছুদিন আগে একটা ইলেকশন হয়েছিল যেখানে দিনে দুপুরে, আমার কথা সেই জন্য বলছি, আমার কথা আমি এক্সপ্লেন করে বলছি, কারণ সব কথা তো আপনার মতামত এক্সপ্লেন করা যাবে। এই কিছুদিন আগে একটা বাই ইলেকশন হয়েছিল, সেখানে আমার শিওর নাইমুল ইসলাম খান সাহেব আমাকে সাপোর্ট করবে, সেখানে দেখা গেছে লোকই যায় না, কারণ এই ইলেকশন হ্যাজ নো ইস্যু এট অল, কিন্তু সেটাকে 31% দেখানো হয়েছে এবং ইলেকশন কমিশন অবলীলা ক্রমে সেটাকে গ্রহণ করবে। তো পার্সেন্টেজ, এই সংখ্যার পার্সেন্টেজ বাংলাদেশে আমি বলবো যে অ্যাবসলিউটলি, যদি এই ধরনের নির্বাচন হয় তাহলে আনবিলিভেবল। কিন্তু যদি পার্টিসিপেটরি হয়, তখন যদি সেটা যদি 50% হয়, 40% হয়, 60% হয়, 70% হয়, তার মানে দি লার্জার পপুলেশন ইজ পার্টিসিপেটেড। আপনি এটা ডিনাই করতে পারবেন না যে পার্টিটি, বড় পার্টিটি বাইরে আছে, তাকে ঘিরে কিন্তু সে একা নেই। এবং বহু পুরানো পার্টি, ধরুন যে বাম পার্টিগুলো কিন্তু সেখানে আছে, তাদের হয়তো নেগলিজেন্স আপনার ভোট ব্যাংক হয়তো থাকতে পারে, বাট কিউমুলেটিভ আপনি দেখুন, শুধু একটি পার্টির নয়, কিউমুলেটিভ আপনি দেখুন যে কতখানি পার্সেন্টেজ অফ ভোট। এটা বাংলাদেশের এমন কোন সিচুয়েশন আমরা আজ পর্যন্ত দেখিনি যেখানে একটা পার্টি ছিল না এবং 70% লোক এসে ভোট দিয়ে গেছে। দিস ইজ, কারণ আপনাকে যেটা বলি, এই যে অল দি ইনস্টিটিউশনস আনফর্চুনেটলি আমাদের দেশে অবিশ্বাসযোগ্য হয়ে গেছে। যদি এটা বিশ্বাসযোগ্য হয় তাহলে এটা অবিশ্বাস্য হবে। এখন চাকরি করেন না, আমি শোনেন, আমি তো পজিটিভ সবকিছু, আমি দেশের জন্য পজিটিভ আশা করি। আমি লাস্ট কথা যে বলছি, পজিটিভ আশা যদি না করি, জমির ইসলাম খান প্রথমে একটা কথা বলেছে, কিভাবে ম্যানেজ হবে কিভাবে ম্যানেজ হবে না, আজকে শু করে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, একেবারে টোটালি রিজার্ভ কমে যাচ্ছে। আর যে জায়গাতে আমরা আছি, আমি জানি না কতক্ষণ আসবে, আপনার হয়তো আধা মিনিটে দিব। আমরা কিন্তু শুধু বাংলাদেশ কনটেক্সটে দেখছি না, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কনটেক্সটে আপনার জিনিসটা পুরোটা দেখতে হবে। And there is a struggle between
between two superpower and to be superpower. কাজে বাংলাদেশের আগামীতে কি হবে এটা আমারও তো মাথায় চিন্তা, কারণ আমি এদেশের নাগরিক। আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি হিউমিলেটেড, আমি হিউমিলেটেড হতে চাই না একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে। কাজে আমার ওই চিন্তাটা ডেফিনেটলি আছে।